পৌষ মাসের কনকনে সন্ধ্যায় শিমুলপুর গ্রাম ঘন কুয়াশায় ঢাকা, নিস্তব্ধ ও রহস্যময়। শহর থেকে আসা দুই ভাই অয়ন ও সায়ন মুকুটবন জঙ্গলের পাশে একটি জীর্ণ কুটিরে তাদের কঠিন প্রজেক্টের কাজ শুরু করতে এসেছে। শহরের উষ্ণতা ছেড়ে গ্রামীণ এই শীতের তীব্রতা ও হাড় কাঁপানো ছোবল তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। তারা তখনও এই ঠান্ডার ভয়াবহতা কল্পনাও করতে পারেনি। উফ, কি ভয়ঙ্কর ঠান্ডা রে বাবা! এ যেন কেউ আমাদের ফ্রিজের মধ্যে ভরে দিয়েছে। শরীরের রক্ত পর্যন্ত জমে যাচ্ছে মনে হচ্ছে। হাত পাগুলো যেন এখনই খসে পড়বে। দাদা, আমার তো মনে হচ্ছে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে গেছে। এত ফাঁকা কেন জায়গাটা? আমরা গ্রামের শেষ প্রান্তে আছি জানি, কিন্তু কোনো জনবসতিও তো চোখে পড়ছে না। এ তো একেবারে বুনো জঙ্গলের প্রবেশদ্বার। চারিদিকে কেবল গাছ আর কুয়াশা। হ্যাঁ, প্রজেক্টের কাজটাই তো এই জঙ্গলের দিকে। ম্যানেজার আগেই আমাকে সতর্ক করেছিল, বলেছিল কাজটা একটু একলা পরিবেশে করতে হবে। দেখ, ওই তো আলো আঁধারি আর কুয়াশার মধ্যে ওই একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চল তাড়াতাড়ি ভেতরে ঢুকি। শীতের কামড় থেকে বাঁচা এখন প্রধান কাজ। মালপত্রগুলো পরে গুছিয়ে নামালেও হবে। চলো, এই শীতে ইন্টারনেট বা ফোনের সিগন্যালও নিশ্চয়ই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এজন্য আধুনিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক অজানা দ্বীপে এসে পড়লাম। এজন্য স্বেচ্ছায় দ্বীপান্তর বরণ। আরে বাবা, একটু অ্যাডভেঞ্চার হোক না হয়। কি আর হবে, আর মাত্র 2 সপ্তাহের তো কাজ। চল চল, আগে ভেতরে আগুন জ্বালানোর বা অথবা কোনো উষ্ণতার ব্যবস্থা করি, নইলে দেখছি মরে যাব। তারা দ্রুত কুটিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। কুটিরের ভেতরে ঢুকেই অয়ন দেখল ঘরটি যদিও বা আগের থেকে পরিষ্কার করে রাখা হয়েছে, কিন্তু শীতের স্যাঁতসেঁতে পুরনো গন্ধ আর জমাট ঠান্ডা যেন দেওয়াল ভেদ করে, তাদের গরম জামা কাপড়ের স্তর ভেদ করে সরাসরি শরীরে সেঁধিয়ে যাচ্ছে। যেন প্রতিটি কাঠের ফাটল থেকে শীতল বাতাস প্রবেশ করছে। ভাগ্যিস সঙ্গে একটা ছোট হিটার এনেছিলাম। ভবানী কাকা, যার হাতে সব দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তো লোক খারাপ নন। দেখ সব কেমন গুছিয়ে রেখেছেন। ঘরে ঢোকার রাস্তাটাও বেশ পরিষ্কার। কাকা কোথায়? মানে একটা লোকও তো দেখছি না, এত সব নিস্তব্ধ কেন? হয়তো আশেপাশে আছে। দেখ না, কাঠ বা গোবর ঘুটে হয়তো গোছাচ্ছে। চল, এই ঘরটাতেই আমাদের জিনিসপত্র নামাই। আর শোন, তোর জন্য একটা খবর আছে। কি, কোনো ভালো খবর? শহরের কোনো বন্ধুর ফোন এসেছিল নাকি? ভালো না মন্দ তা এখনো ঠিক জানি না, তবে খবর হলো আজ রাতে পূর্ণিমা, আকাশে চাঁদ উঠতে শুরু করেছে। তাতে কি হলো, মানে চাঁদ তো ওঠে প্রতি মাসে প্রতি রাতে। তাতে এই হলো যে ভবানী কাকা বলেছিলেন পূর্ণিমার রাতে জঙ্গল আরো বেশি রহস্যময় আর অচেনা হয়ে ওঠে। আর এখানকার এই ঠান্ডাটাও, এই ঠান্ডার চরিত্রটা যেন পূর্ণিমার সঙ্গে আরো বেশি জড়িয়ে থাকে। বাবুরা এসে গেছেন। আপনারা কখন এলেন? আমি এদিকে গোবর ঘুঁটেগুলো গুছিয়ে রাখছিলাম। এই তীব্র শীতে কাঠের জোগান ঠিক রাখতে হবে তো। আগুন ছাড়া এখানে বাঁচবেন কি করে? আরে ভবানী কাকা, আসুন আসুন, আমরা তো এইমাত্র এলাম। সব ঠিকঠাক রেখেছেন তো? হিটারটা জ্বালালে কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ বাবু, সব ঠিক আছে। ঘরদোর যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি। শুধু একটা কথা, এখানে শীতে বড় কষ্ট। শহরের আরাম ছেড়ে আপনারা কেন যে হিমশীতল জায়গায় এলেন? আপনাদের শরীর খারাপ হবে না তো? কাজ কাকা, কাজ। আর 2 সপ্তাহ পরেই তো ফিরবো। আচ্ছা কাকা, এইখানে এত ঠান্ডা কেন? এই কুয়াশাটা তো কেবল জলীয় বাষ্প বলে মনে হচ্ছে না, যেন গায়ে একেবারে সিঁধিয়ে যাচ্ছে। এ কুয়াশা তো কেবল কুয়াশা নয় বাবু, এ হলো মুকুট বনের আস্তরণ। এইখানে শীতকাল মানে শুধু ঠান্ডা নয়, এ হলো হিমের রাজত্ব। এই হিমের একটা আলাদা শক্তি আছে বাবু। আপনারা বেশি রাত করবেন না, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন।
আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভুলেও রাত বিরেতে বাইরে যাবেন না। আহ কাকা, বাইরে যাব কেন? এই শীতে বাইরে বের হওয়ার শখ কি আর আছে? এমনিতেই জমে যাচ্ছি বাবা। আপনি শুধু আমাদের জন্য গরম চায়ের ব্যবস্থা করুন। এক কাপ ধোয়া ওঠা চা পেলে মন্দ হতো না। যা হবে বাবু, সব হবে, কিন্তু আমার কথাটা মনে রাখবেন, রাতে যেন বাইরের কোনো ডাকে সাড়া দেবেন না। ভবানী কাকার কণ্ঠস্বরে কেবল স্নেহ নয়, ছিল এক গভীর অচেনা আতঙ্কের ছাপ। তিনি যখন কথাগুলো বলছিলেন, তখন তার চোখের কোণে একটা চাপা ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। শীতের রাতে যেন সেই চাপা ভয়টাও কুটিরের প্রতিটি কোণে, প্রতিটি ছায়ায় কুঁকড়ে বসেছিল। তাদের অ্যাডভেঞ্চারের মেজাজটা এক লহমায় যেন একটা অজানা আশঙ্কায় চাপা পড়ে গেল। পরের দিন প্রজেক্টের প্রাথমিক কাজ শুরু হলো। অয়ন এবং সায়ন দেখল, এই জঙ্গলের কাঠ আর মাটি নিয়ে কাজ করা যত সহজ মনে হয়েছিল, আসলে তা নয়। ঘন গাছপালা আর কুয়াশার কারণে দুপুরের আলো ম্লান হয়ে আসত। সন্ধ্যায় কুটিরে ফিরতেই ভবানী কাকা গরম চা নিয়ে হাজির হলেন। কাকা, আপনি যে কাল বলেছিলেন বাইরে বের না হতে, কেন? এই জঙ্গলে কি কোনো বুনো জানোয়ারের ভয় আছে? মানে বাঘ-টাঘ? বুনো জানোয়ার তো আছেই বাবু, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কিছু এইখানে আছে। কি আছে কাকা, বলুন তো? ভূত প্রেত নাকি? আপনি তো দেখছি দারুণ গল্প বলতে পারেন। গল্প নয় বাবু, সত্যি। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এই জঙ্গল আর তার পাশের রক্তদহ বিলটা অভিশাপগ্রস্ত। রক্তদহ নামটা এমন ভয়ঙ্কর কেন? ওটা একটা বিল বাবু, মুকুট বনের গভীরে। বিলটা দেখতে শান্ত, কিন্তু তার জল নাকি বরফের মতো শীতল। কেউ তার ধারে কাছে গেলে সে আর ফেরে না। কিভাবে ফেরে না? মানে ডুবে যায়? শুধু ডুবে যাওয়া নয় বাবু, ওরা টেনে নেয়। ওইখানে এক আত্মা আছে, আমরা বলি শিরশিরা। সে শীতের রাতের কুয়াশায় নামে। শিরশিরা? সে আবার কি? শিরশিরা মানে হলো হাড় কাঁপানো ঠান্ডা। আপনারা তো জানেন না, প্রতি পূর্ণিমার রাতে যখন এই কুয়াশা আরো ঘন হয়, ঠান্ডাটা অসহ্য হয়ে ওঠে, তখন সে ডাক দেয়। ডাক দেয়? মানে কার ডাক? নারীর ডাক, এক মধুর কিন্তু হিম শীতল কণ্ঠ। আর সেই কণ্ঠ কিন্তু যে কাউকে ডাকে না, সে নাম ধরে ডাকে। তার ডাক যার কানে পৌঁছয়, সে তখন আর মানুষ থাকে না। নাম ধরে ডাকে? এ তো বিশ্বাস করা কঠিন কাকা। বিশ্বাস না করলে একদিন রাতে শুনবেন। সেই ডাক শুনলে শরীর শিরশির করে উঠবে, যেন কেউ আপনার রক্ত থেকে সব উষ্ণতা শুষে নিচ্ছে। সে তখন কাঠ পুতুলের মতো সম্মোহিত হয়ে শুধু সেই ডাক অনুসরণ করে যায়, আর তার গন্তব্য রক্তদহ বিলের শীতল জল। বহু মানুষ হারিয়ে গেছে এই শিমুলপুরে, সব শেষে ডুবে মরেছে ওই বিলের বরফ জলে। কাকা, আপনার কথা শুনে কিন্তু আমার বেশ ভয় ভয় লাগছে। মানে এটা কি সত্যি ঘটে? ঘটে বাবু, ঘটে। আপনারা শহরের ছেলে, এসব বিশ্বাস করেন না জানি,
কিন্তু আমার কথা মনে রাখবেন, কেউ যদি মধ্যরাতে আপনার নাম ধরে ডাকে, সে যত পরিচিত কণ্ঠস্বরই হোক না কেন, কখনোই সাড়া দেবেন না, দরজা খুলবেন না, বাইরে যাবেন না। আচ্ছা কাকা, আপনার কথা শুনবো, কিন্তু যদি এমন কিছু সত্যি হয় তবে আমরা তখন কি করব? জোরে জোরে ঈশ্বরের নাম নেবেন। আর যদি একান্তই বাইরে যেতে চান, তাহলে গায়ে কোনো গরম কাপড় রাখবেন না। এই আত্মা উষ্ণতা সহ্য করতে পারে না, সে শুধু ঠান্ডা ভালোবাসে। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আপনি এখন যান, আপনারও তো ফিরতে হবে। আমরা সাবধানে থাকবো। একটা কথা মনে রাখবেন বাবু, আজকের রাত পূর্ণিমা রাত, ঠান্ডাটা আজ একটু বেশি পড়বে, সাবধানে থাকবেন। ভবানী কাকার কথাগুলো দুই ভাইয়ের মনে এক গভীর আতঙ্ক ঢুকিয়ে দিল। কুটিরের কাঠের দেওয়াল আর দরজাও যেন আর নিরাপদ মনে হলো না। বাইরে তখন জাঁকিয়ে বসেছে শীত, কুয়াশার সঙ্গে মিশে গেছে এক অশরীরী ভয়। রাত তখন গভীর, কুটিরের ভেতর হিটার জ্বলছে, কিন্তু তার উষ্ণতাও যেন বাইরের হিম শীতলতাকে পুরোপুরি আটকাতে পারছে না। সায়ন ততক্ষণে কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু অয়নের চোখে ঘুম নেই। ভবানী কাকার সতর্কবাণী বারবার তার কানে বাজছে। বাইরে তখন ঘন কুয়াশার রাজত্ব। উফ, কি ঠান্ডা! হিটার চললেও কেন যেন মনে হচ্ছে একেবারে বরফের মধ্যে শুয়ে আছি। রাত 2টো বাজে, এত রাতেও কেন জানি না ঘুম আসছে না। অয়ন, এসো অয়ন, ভয় পেও না। আমার নাম? এ কি হচ্ছে? ভবানী কাকা, কাকা কি এই কথাই বলেছিলেন? শিরা উপশিরায় যেন বরফ ঢুকিয়ে দিচ্ছে কেউ। কি বলছিস দাদা? সায়ন, সায়ন! না না, ওকে ডাকা যাবে না। যদি ও বাইরে আসে? অয়ন, দরজা খোলো, আমি একা, বাইরে বড় ঠান্ডা। অয়ন, এসো আমার কাছে, আমার শীতলতা। অসহ্য ঠান্ডা, অসহ্য। মনে হচ্ছে কেউ আমার শরীর থেকে রক্ত টেনে নিচ্ছে। আমাকে যেতে হবে। এত সুন্দর সুর, এত সুন্দর ডাক। শিরশিরার হিমসুর অয়নের সমস্ত যুক্তি, সমস্ত চেতনা যেন কেড়ে নিল। সে তখন আর স্বাভাবিক মানুষ নয়, এক কাঠের পুতুল মাত্র। ঘরের ভেতরের সামান্য উষ্ণতাও যেন তার কাছে অসহ্য লাগছিল। সে যেন সেই শীতল আহ্বান আর কুয়াশার মায়াবী মুক্তির দিকে এক অলৌকিক টানে এগিয়ে যেতে লাগলো। যাচ্ছি, আমি আসছি। অয়ন বেরিয়ে যাওয়ার ঠিক 2 মিনিট পর বাইরের জঙ্গল থেকে ভেসে এলো একদল কুকুরের অস্থির সমবেত চিৎকার। সেই চিৎকারে ভবানী কাকার সাবধানতা নিয়ে শুয়ে থাকা সায়নের ঘুম ভেঙে গেল। এ কিসের শব্দ? এত এত কুকুর একসাথে কেন চিৎকার করছে? দাদা, দাদা কোথায়? দরজা খোলা, দাদা বাইরে গেছে। না 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 না, নিশি, ভবানী কাকার কথা, শিরশিরা। দাদা, অয়নদা, কোথায় গেলে তুমি? সায়ন প্রাণপণে দৌড়তে লাগলো মুকুট বনের দিকে। ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। কুকুরের চিৎকারটা যেন জঙ্গলের গভীরে জলাশয়ের দিক থেকে আসছে। ছোট বাবু, শাওন বাবু, দাঁড়িয়ে যান। কোন দিকে যাচ্ছেন? কাকা, দাদা বেরিয়ে গেছে ওই দিকে। কুকুরের শব্দ ওই দিক থেকে আসছে।
রক্তদাহ, সর্বনাশ! এ কুয়াশা নাম ধরে ডেকেছে। শিরশিরা, চলুন দ্রুত, এখনো সময় আছে, ঈশ্বরকে ডাকুন। কাকা, কাকা, দাদা কোথায়? এই তো মনে হচ্ছে ওই ঝোপের কাছে, দেখুন, কেবল পায়ের ছাপ, ঠান্ডা বরফের মতো। চলুন। অয়ন তখন সম্মোহনের চূড়ান্ত সীমায়। সে তখন পৌঁছে গেছে রক্তদহ বিলের ধারে। বিলের জল শীতকালে এতটাই জমে যায় যে তাকে প্রায় বরফ মনে হয়, কিন্তু মাঝের অংশটা গভীর ও কালো। সেই কালো জলের কিনারায় দাঁড়িয়ে অয়ন জলের কোমর অব্দি ডুবে থাকা এক কুয়াশা মাখা নারী মূর্তি তাকে শেষবারের মতো ডাকছে। এসো অয়ন, আর একটু এসো, আমার কাছে এসো, আমার শীতল আশ্রয়। আসছি। দাদা! না ছোটবাবু, শানবাবু, আমাকে ধাক্কা দিন, গরম কাপড় রাখবেন না। দাদা! জয় মা তারা, বাঁচা গেল, ভাগ্যিস। অয়ন জ্ঞান হারিয়ে পড়ে রইল বরফের মতো ঠান্ডা মাটির ওপর। চারপাশ তখনও কুয়াশায় ঢাকা, আর সেই হিমসুর শিরশিরার ডাক এবার যেন এক হতাশ তীব্র আর্তনাদ হয়ে মুকুট বনের গভীরে মিলিয়ে গেল। পরদিন সকালে অনেক বেলায় অয়নের জ্ঞান ফিরল। সে দেখল সায়ন আর ভবানী কাকা তার পাশে বসে আছে। সারা রাতের ধকল আর ভয় তখনও তার চোখে মুখে লেগে আছে। ভবানী কাকা গরম চা পরিবেশন করলেন। কাকা, কাল রাতে কি হয়েছিল? কি হয়েছিল? তোমার তো ভাগ্য ভালো, ভবানী কাকা ছিলেন, আর একটু হলেই রক্তদহের বরফ জলে ডুবে মরতে। তুমি তো একেবারে সম্মোহিতের মতো হাঁটছিলে। শান্ত হন বাবু, তিনি তো জানেন না তাকে কে টেনে নিয়ে যাচ্ছিল। ভবানী কাকা, ওই ডাকটা, ওই হিমসুর, সে কি সত্যিই শিরশিরা ছিল? হ্যাঁ বাবু, সে আপনাকে ডেকেছিল। শুধু শুধু আপনাদের জন্য এই বিলটা এখনো অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আজ আপনাদের জন্যই সেই ইতিহাসটা বলছি। বলুন কাকা, কি আছে এই রক্তদহের পিছনে? সে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন এই শিমুলপুরে এখানকার জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরীর রাজত্ব। লোকটা ছিল অসম্ভব অত্যাচারী আর লম্পট। সে কি করত? এই অঞ্চলের গরিব চাষি ঘরের মেয়ে বউদের দিকে তার কুদৃষ্টি ছিল। সে জোর করে তাদের ধরে আনতো। একদিন শীতকালে, রাত তখন প্রায় 3টে, কুয়াশা ঠান্ডা আজকের মতোই ছিল। জমিদার তার লালসার শিকার করেছিল এখানকার এক নিষ্পাপ যুবতীকে। তার নাম ছিল পারুল। তারপর? পারুলকে সে অপমান করে, অসম্মান করে, তার ইজ্জত লোটে, তারপর খুন করে। আর তারপর তাকে যাতে কেউ খুঁজে না পায়, সেজন্য জমিদার তার দেহটাই মুকুট বনের গভীরে এনে ফেলে দেয়, ওই রক্তদহের বরফ শীতল জলে। পারুল তখনও জীবিত ছিল বলে অনেকের ধারণা। ও, কি মর্মান্তিক! হ্যাঁ বাবু, পারুলের দেহ যখন ওই ঠান্ডা জলে ডুবছিল, সে নাকি চিৎকার করে বলেছিল, আমি উষ্ণতা পাইনি, শান্তি পাইনি। এই শীত, এই কুয়াশা সাক্ষী রইল। যারা আমাকে কষ্ট দিল আর যারা পুরুষ হয়েও আমাকে রক্ষা করলো না, তাদের কাউকেই আমি উষ্ণতার মুখ দেখতে দেব না।
শীতের রাতে আমি নাম ধরে ডাকবো, আর তোমরা সবাই আমার কাছে এই বরফ জলে ডুবে শান্ত হবে। অর্থাৎ সেই পারুলি এখন শিরশিরা? হ্যাঁ বাবু, সেই থেকেই বিলের নাম রক্তদহ, কারণ সেই রাতে পারুলের রক্ত মিশেছিল ওই জলে, আর তার আত্মা এখন শিরশিরা। সেই রাতে সেই জমিদারও অদ্ভুত ভাবে মারা গিয়েছিল। এরপর থেকে এই অঞ্চলে যখনই কোনো বাইরের পুরুষ আসে, বিশেষ করে শীতকালে, পূর্ণিমার রাতে পারুলের আত্মা তাকে নাম ধরে ডেকে এই রক্তদহের বরফ শীতল জলে টেনে নিয়ে যায়। সে কেবল তার প্রতিশোধ নয়, সে যেন নিজের জন্য সেই রাতে হারানো উষ্ণতাকে খুঁজে ফেরে। তাই সে আমাকে বলেছিল, এসো আমার কাছে, আমার শীতলতা। আমার কথা বিশ্বাস করুন বাবু, সে শুধু পুরুষদের ডাকে। সে চায় তার মতো আপনারাও সেই হাড় হিম করা ঠান্ডা অনুভব করুন, যা সে একা পেয়েছিল। অয়ন আর সায়ন তখন স্তব্ধ। তাদের সামনে পড়ে থাকা গরম চাও যেন হঠাৎ করেই শীতল হয়ে গেল। জঙ্গল থেকে ভেসে আসা বাতাসের শব্দে যেন পারুলের করুণ আর্তনাদ মিশেছিল। তারা আর এক মুহূর্তও শিমুলপুরে থাকার সাহস পেল না। তাদের প্রজেক্ট শেষ হলো না, কিন্তু প্রাণ বাঁচানোর কাজটা আগে সারতে হলো। কাকা, আমরা আজই চলে যাব, আজই। হ্যাঁ দাদা, চলো, আর নয়। সেদিন দুপুরেই অয়ন এবং সায়ন তাদের অসমাপ্ত কাজ ফেলে শিমুলপুর ত্যাগ করে। কিন্তু মুকুটবনের শীত, রক্তদাহের বরফ শীতল স্পর্শ আর শিরশিরা সেই হিম ডাক তারা জীবনেও ভুলতে পারেনি। তারা বুঝতে পেরেছিল, সব রহস্যের সমাধান বিজ্ঞান দিয়ে হয় না। কিছু রহস্য শীতের কুয়াশার মতো জীবনকেও আচ্ছন্ন করে রাখে। আর মুকুটবন, রক্তদহ, তারা সেই আগের মতোই অপেক্ষা করে আছে পরের শীতকালের জন্য, পরের পূর্ণিমা রাতের জন্য, পরের হিম ডাকে সাড়া দেওয়ার জন্য।